ইন্টারিম সরকার কি বিশ্বাসঘাতকতা করলো জুলাইয়ের শহীদদের সাথে, বাংলাদেশের মানুষের সাথে? 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল এবং স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছিল এদেশের ছাত্র জনতা। তারপরে এই ইন্টারিম সরকারকে দেশের ক্ষমতায় বসায় এদেশের ছাত্র জনতা। নতুন আশায় বুক বেঁধেছিল এদেশের মানুষ, চেয়েছিল একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। তাদেরকে দেশের মানুষ কিছু দায়িত্ব দিয়েছিল। তারা বিগত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের বিচার করবে এবং বাংলাদেশের সংস্কার করবে। কিন্তু তারা সে দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছে? তারা কি আদৌ সে দায়িত্ব পালন করতে চায়? তাদের ইচ্ছা আছে? তারা সে দায়িত্ব পালনের দিকে ধাবিত হয়েছে? কোনোটাই হয়নি। এবং তাদের ইচ্ছা শক্তি যে আছে এটাও বোঝা যাচ্ছে না তাদের কাজকর্মে। কিন্তু তারা বিভিন্ন উল্টাপাল্টা সংস্কার নিয়ে আছে। তাদের যে মূল সংস্কার করার কথা ছিল এগুলো নিয়ে তারা তেমন একটা উদ্যোগ গ্রহণ করছে না। কিন্তু তারা বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করতে দিয়েছে। তারা বারবার অভিযোগ করছে তাদের নাকি ঐক্যমত হচ্ছে না, প্রত্যেকটা দল নাকি তাদের সংস্কারে ঐক্যমত হচ্ছে না, সেজন্য তারা আগাতে পারছে না। কিন্তু তারা যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে, এতে কি সবাই ঐক্যমত হয়েছে? বাংলাদেশের মানুষ কি এটার পক্ষে রায় দিয়েছে? বাংলাদেশের মানুষ কি চায় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপিত হোক? অথচ তাদেরকে ক্ষমতায় বসানোর পেছনে জনগণের অকুণ্ঠ সমর্থন ছিল। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো সাপোর্ট না করলেও বাংলাদেশের 20 কোটি মানুষ তাদেরকে সাপোর্ট করে গেছে। ফলে বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতা সত্ত্বেও তারা স্বাভাবিকভাবে ক্ষমতায় টিকে আছে এবং বাংলাদেশের 20 কোটি মানুষ তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এখন যে বিষয়টা নিয়ে বিতর্ক হয়েছে সেটা হলো বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে। একবার তারা এটার পক্ষে বলেছিল এবং বাংলাদেশের মানুষ বিরোধিতা করার পরে তারা এটা থেকে সরে এসেছিল। কিন্তু তারা গোপনে এ বিষয়ে এগিয়ে যায় এবং অবশেষে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপিত হলো। আর জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের আবাসিক দূত হিসেবে যে এসেছে সে একজন সমকামী ব্যক্তি। সে বাংলাদেশে তার পার্টনারকে নিয়ে আসতে চেয়েছিল এবং সরকারের কাছে অনুমতি চেয়েছিল। এখন কি অবস্থায় আছে সেটা প্রকাশিত নয়, কিন্তু সে যে একজন সমকামী ব্যক্তি সেটা ওপেন সিক্রেট। বাংলাদেশের মানুষ এটার বিরোধিতা করেছিল এবং তারা ইতিমধ্যে এটা নিয়ে পিছিয়ে গিয়েছিল। কিন্তু তারপরে তারা কেন বাংলাদেশের মানুষের মতামতকে প্রাধান্য না দিয়ে কেন তারা বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপিত হতে দিল? কেন অনুমতি দিল? কেন চুক্তি করলো? এটা কি দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা নয়? এটা কি জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা নয়? অবশ্যই এটা জুলাইয়ের শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা, বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা। বাংলাদেশের জনগণ যেটা চায় না সেটা জোর করে আপনারা চাপিয়ে দিচ্ছেন। এটা বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। একবার যে বিষয়টা নিয়ে তারা পিছিয়ে গেল, তারপরেও কেন তারা এই বিষয়টা আবার এস্টাবলিশ করলো? হয়তোবা এটা নিয়ে সাম্রাজ্যবাদী শক্তিদের চাপ আছে। নির্বাচিত কোনো যদি সরকার আসে তারা হয়তোবা এই বিষয়টাতে আর সমর্থন দিবে না, সেজন্য ইন্টারিম চাচ্ছে এই বিষয়টা ফয়সালা করতে। বাংলাদেশের মানুষের মতামতকে প্রাধান্য না দিয়ে বাংলাদেশে অবশেষে কার্যালয় স্থাপিত করেছে, কারণ কোনো নির্বাচিত সরকার এই বিষয়টাতে সমর্থন জানাবে না। তাছাড়া বাংলাদেশের বৃহৎ একটা জনগোষ্ঠী, বাংলাদেশের প্রায় 100% মানুষ এই বিষয়টাতে সমর্থন জানায়নি এবং জানাবে না। তাই যখন নির্বাচিত একটা সরকার আসবে তারা কখনোই জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে এই বিষয়টাতে অ্যাকসেপ্ট করতে পারবে না। আর সেজন্য ইন্টারিম চাচ্ছে এই বিষয়টাকে তারা ফয়সালা করে যাবে। অবশেষে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিস অবশেষে তারা স্থাপন করলো এবং কার্যক্রম শুরু করলো। পৃথিবীর উন্নত দেশগুলোতে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিস নেই। আছে কোথায়? বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশে, ইয়েমেন, সিরিয়া, লিবিয়া, সুদান, আফ্রিকার বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় রয়েছে। তারপরেও তাদের কার্যক্রম সন্দেহজনক। সেসব দেশে যুদ্ধ থামার বদলে তারা তাদের বিভিন্ন গোপন এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। তাছাড়া তারা যুদ্ধ থামানোর বদলে বিভিন্ন অপসংস্কৃতি চাপিয়ে দিচ্ছে। পশ্চিমা বিভিন্ন অপসংস্কৃতি তারা সেসব দেশে আমদানি করে। সেসব দেশে তারা ট্রান্সজেন্ডার, সমকামিতা, নারীবাদী, পতিতাদের স্বীকৃতি এসব বিষয় নিয়ে তারা কাজ করে। তারা মানবাধিকার বলতে এসব বিষয়ে বোঝায়। সেখানে গণহত্যা বা যুদ্ধ থামানোর কার্যক্রমে তাদের কোনো উদ্যোগ নেই। তাদের মূল এজেন্ডা হলো পশ্চিমা অপসংস্কৃতি সেসব দেশগুলোতে চাপিয়ে দেওয়া মানবাধিকারের অজুহাতে। আর বাংলাদেশে কেন তারা উঠে পড়ে লাগলো? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আগে বাংলাদেশের মুসলমানরা এগিয়ে আসে। স্বৈরাচার শেখ হাসিনার পতনে বাংলাদেশের মুসলমানরাই সবচেয়ে এগিয়ে ছিল। বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররাও এগিয়ে ছিল। বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো এগিয়ে ছিল।
শুধুই কি তাই, ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় ভারতীয় বা আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোই বাংলাদেশের মুসলমানরাই সবচেয়ে এগিয়ে ছিল। আর এটাকে থ্রেট মনে করে সাম্রাজ্যবাদী শক্তি, তারা সেজন্য বাংলাদেশে জঙ্গি নাটক ইতিমধ্যে শুরু করেছে। আর বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের পর বাংলাদেশে আবারও জঙ্গি নাটক ভয়াবহ আকারে শুরু হবে। বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর কোনো জঙ্গি খেলা এতদিন থেকে হয়নি। বাংলাদেশ অস্থিতিশীল ছিল, কিন্তু জঙ্গি নামে কোনো ধোঁয়াশা ছিল না। কিন্তু আবারও কেন এটা শুরু হলো? কারণ বাংলাদেশে ইসলামপন্থীদেরকে চাপিয়ে রাখা হবে। বাংলাদেশে ইন্টারিম সরকারের মূল দায়িত্ব হলো বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলের গণহত্যার বিচার করা, তাদের দুর্নীতির বিচার করা, গুম খুন হত্যা লুণ্ঠন এসবের বিচার করা, বাংলাদেশ সংস্কার করা, বাংলাদেশকে নতুনভাবে কিভাবে এগিয়ে নেওয়া যায় এই বিষয়ে ভাবা, বাংলাদেশের অর্থনীতি কিভাবে স্টেবল করা যায়, উন্নতির দিকে নিয়ে যায় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া। কিন্তু তারা এসব নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই, তারা রয়েছে বিভিন্ন উল্টাপাল্টা কাজ নিয়ে। বাংলাদেশের মানুষ কোন বিষয়টাতে সংস্কার চায়, বাংলাদেশের মানুষ কোন বিষয়টা সংস্কার চায় না, এটা নিয়ে তাদের ভাবার সময় নেই। তারা এ বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে না। অথচ তাদের উচিত ছিল বাংলাদেশের মানুষ কোন বিষয়টাকে প্রাধান্য দিতে চায়, কোন বিষয়গুলোতে সংস্কার চায়, বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা কী, বাংলাদেশের মানুষ কোন বিষয়টাকে সাপোর্ট করে কোন বিষয়টাকে সাপোর্ট করে না, এটাকে অগ্রাধিকার দেওয়া, প্রয়োজনে গণভোট নেওয়া। কিন্তু ইন্টারিম সরকার জনগণের কোনো মতামত নিচ্ছে না, জনগণের মতামতকে প্রাধান্য দিচ্ছে না। তারা একচেটিয়াভাবে পশ্চিমা এজেন্ডাগুলো বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা কি জুলাইয়ের শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা নয়? এটা কি বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা নয়? প্রশ্ন রইল।